দিল্লিগামী এক মেয়ের ট্রেন বাতিল হয়ে গিয়েছিল। কোটিপতি ছেলেটি বলল, আমার ফরচুনারে চলো। এরপর যা হলো তা কেউ কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, এটি মধ্যপ্রদেশের সিহর জংশনের একটি সত্য ঘটনা, যেখানে এক কনকনে ঠান্ডা রাতে প্ল্যাটফর্ম নম্বর 2-এ দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে একটি মেয়ের অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। রাত তখন প্রায় 9:30। ঠান্ডা হাওয়া চলছিল, কিন্তু সেই মেয়ের কপালে ঘাম ছিল। তার নাম ছিল আরাধ্যা। আরাধ্যা বারবার স্টেশনের ইলেকট্রনিক স্ক্রিনের দিকে তাকাচ্ছিল। তারপর বারবার অনুসন্ধান জানালার কাছে গিয়ে সেই একই প্রশ্ন করছিল, ভোপাল থেকে আসা দিল্লি মেল আর কতক্ষণ পর আসবে? জানালার ওপাশে বসা কর্মচারীটি প্রথমবার শান্তভাবে উত্তর দিয়েছিল, 2 ঘন্টা লেট আছে। আরাধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হল 2 ঘন্টা কোনোভাবে কাটিয়ে দেবে। সে বাড়ি থেকেও 2 ঘন্টা দেরি করে বেরোনোই ঠিক মনে করেছিল। কিন্তু স্টেশনে পৌঁছে নতুন খবর দিল, ট্রেন এখন আরও 4 ঘন্টা লেট, অর্থাৎ মোট 6 ঘন্টা। এটি শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাতে একটি ছোট ব্যাগ ছিল। ফোনটা বারবার বেজে উঠছিল। স্ক্রিনে একটা নামই জলজল করছিল, বৌদি। সে কল রিসিভ করে দুটো কথা বলেই নিজেকে সামলে নিয়ে বলছিল, আমি আসছি, ট্রেন এক্ষুনি আসবে। কিন্তু সত্যিটা হলো, ট্রেনের কোনো ভরসা ছিল না। আরাধ্যার মা এবং বড় ভাই দিল্লির সিটি কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। দুদিন আগে স্কুটার নিয়ে ফেরার সময় একটি ট্রাক ধাক্কা মেরেছিল। ভাই কিছুক্ষণ জ্ঞান হারিয়েছিলেন। মায়ের মাথায় চোট লেগেছিল। বাড়িতে তার গর্ভবতী বৌদি একা ছিলেন, যার 8 মাস চলছিল। সেই রাতে দিল্লি পৌঁছনো তার কাছে শুধু প্রয়োজন নয়, দায়িত্ব ছিল। সময় ধীরে ধীরে কাটছিল। প্ল্যাটফর্মে চাওয়ালার চিৎকার শোনা যাচ্ছিল। কিছু লোক হাসাহাসি করছিল, কেউ মোবাইলে ব্যস্ত ছিল। কিন্তু আরাধ্যার না কারো সাথে কথা বলতে ভালো লাগছিল, না ফোন দেখতে। সে পঞ্চমবারের মতো অনুসন্ধান জানালার কাছে গেল। স্যার, আর কতক্ষণ? কর্মচারীটি বিরক্তি চেপে বলল, ম্যাডাম, এখনও 6 ঘন্টার বেশি লেট আছে, ঘোষণা হলে জানিয়ে দেওয়া হবে। আরাধ্যা সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখে জল চলে এলো। সে চাইলেও নিজেকে শক্ত রাখতে পারছিল না। রাত গভীর হচ্ছিল। ঘড়িতে 12টা বাজল। সে একটা বেঞ্চে বসে মাথা নিচু করে রইল। ফোন আবার বাজল। দিদি, ডাক্তার বলছেন অবস্থা এখন ঠিক আছে, কিন্তু আপনি চলে এলে ভালো হতো। বৌদির কাঁপা গলার আওয়াজ ছিল। এই তো বেরিয়ে পড়েছি। আরাধ্যা মিথ্যে বলল। তার মনে হল, সত্যি বললে বৌদি আরও ভয় পেয়ে যাবে। রাত 1টার দিকে স্টেশনে নতুন ঘোষণা হল, ট্রেন আরও 4 ঘন্টা লেট, এখন মোট 10 ঘন্টা। এটা শোনা মাত্রই তার মনের সাহস ভেঙে গেল। সে জানালার পাশে দাঁড়িয়ে কেঁদে ফেলল। তার কান্নার শব্দ চাপা থাকছিল না। জানালায় বসা কর্মচারী, যার নাম ছিল বিনোদ, সে প্রথমবার ঘাবড়ে গেল। সে এত বছরে অনেক যাত্রীকে সমস্যায় পড়তে দেখেছে, কিন্তু এভাবে ভেঙে পড়তে কমই দেখেছে। বিনোদ তাকে ধীরে ধীরে কাছে ডাকল। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সম্ভাবনা আছে যে ট্রেন বাতিল হতে পারে। অফিসিয়াল ঘোষণা হয়নি, কিন্তু পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আরাধ্যা যেন পায়ের নিচে মাটি হারিয়ে ফেলল। স্যার, এমন বলবেন না, আমার পৌঁছনো খুব জরুরি। যদি অন্য কোনো ব্যবস্থা থাকে তো দেখুন। রাত অনেক হয়েছে দেখে বিনোদ নরম সুরে তা বলল। আরাধ্যা আবার বেঞ্চে এসে বসল। তার মুখে এক অদ্ভুত শূন্যতা ছিল। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক যুবক অনেকক্ষণ ধরে তাকে দেখছিল। প্রায় 30 বছর বয়স, সাধারণ পোশাক পরা, হাতে গাড়ির চাবি ঘোরাচ্ছিল। তার নাম ছিল অভিষেক। সেও দিল্লি যাচ্ছিল, তবে ট্রেনে নয়, নিজের গাড়িতে। সে কোনো কাজে সিহোর এসেছিল এবং এখন ফেরার পথে ছিল। ট্রেনের দেরি দেখে সে স্টেশনে তার এক বন্ধুকে ছাড়তে এসেছিল। আরাধ্যার কান্নাকাটি দেখে তার পা নিজে থেকেই সেদিকে এগিয়ে গেল। মাফ করবেন, আপনি ঠিক আছেন তো? আরাধ্যা প্রথমে কিছু বলেনি, তারপর ধীরে ধীরে সব কথা খুলে বলল, মা, ভাই, হাসপাতাল, গর্ভবতী বৌদি এবং ট্রেন বাতিলের আশঙ্কার কথা। অভিষেক কিছুক্ষণ চুপ করে রইল। সে প্ল্যাটফর্মের ঘড়ি দেখল, রাত 1:20। তারপর বলল, আমাকে তো দিল্লি যেতে হবে। আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। আরাধ্যা মাথা তুলে তার দিকে তাকাল। সে বিশ্বাস করতে পারছিল না। সত্যি? হ্যাঁ, আমি এক্ষুনি বেরোতে পারি, সকালের মধ্যে পৌঁছে যাব। সে কয়েক সেকেন্ড ভাবল। অচেনা মানুষ ছিল, রাত ছিল, লম্বা সফর ছিল, কিন্তু অন্যদিকে হাসপাতালে তার পরিবার ছিল।
সে লম্বা একটা শ্বাস নিল এবং ধীরে ধীরে বলল, আমি যাওয়ার জন্য তৈরি। আর সেই মুহূর্তেই না জেনেই তার জীবন এক নতুন মোড় নিল। আরাধ্যা নিজের ব্যাগ শক্ত করে ধরল এবং অভিষেকের সাথে প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে এগিয়ে গেল। রাতের নিস্তব্ধতায় স্টেশনের কোলাহল পেছনে পড়ে থাকল। বাইরে পার্কিংয়ে সাদা রঙের একটি গাড়ি দাঁড়িয়েছিল। ঠান্ডা হাওয়ায় হালকা কুয়াশা মিশেছিল। অভিষেক গাড়ির দরজা খুলে বলল, আরামে বসুন, পথ অনেক লম্বা। আরাধ্যা এক মুহূর্তের জন্য চারপাশটা দেখল। সব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তার হৃৎস্পন্দন ছিল খুব দ্রুত। তারপর সে নিজেকে সামলে সামনের সিটে বসে পড়ল। গাড়ি স্টার্ট হলো এবং কিছুক্ষণের মধ্যেই শিহরের রাস্তা পেছনে ফেলে হাইওয়েতে ছুটতে শুরু করল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল, শুধু ইঞ্জিনের শব্দ আর বাইরে দিয়ে চলে যাওয়া ট্রাকের আলো ছিল। অভিষেক নীরবতা ভাঙল। আপনি চাইলে বাড়িতে ফোন করে দিতে পারেন, জানিয়ে দিন যে আপনি বেরিয়ে পড়েছেন। আরাধ্যা ফোন করল, বৌদি, আমি এখন রাস্তা দিয়ে আসছি, সকালের মধ্যে পৌঁছে যাব। ফোন রাখতেই তার চোখে আবার দুশ্চিন্তা নেমে এলো। অভিষেক ধীরে ধীরে বলল, ঘাবড়াবেন না, আমরা সময়ে পৌঁছানোর পুরো চেষ্টা করব। গাড়ির গতি স্বাভাবিক ছিল। রাত 2টা বেজে গিয়েছিল, রাস্তা প্রায় ফাঁকা ছিল। কিছুক্ষণ পর অভিষেক কথা বলা শুরু করল। যদি আপনার খারাপ না লাগে তো একটা কথা জিজ্ঞেস করি, আপনি এত শক্তভাবে সব সামলান কি করে? আরাধ্যা হালকা হাসল। শক্ত? এই তো স্টেশনে কাঁদছিলাম। কাঁদা মানেই দুর্বলতা নয়, অভিষেক বলল। মাঝে মাঝে সেই মানুষটিই সবচেয়ে বেশি শক্তিশালী হয় যে একা একা কেঁদে নিতে জানে। তার কথা শুনে আরাধ্যা কিছুটা শান্ত হল। প্রায় 2 ঘণ্টা পর আকাশ হালকা নীল হতে শুরু করল। সকাল হওয়ার সংকেত পাওয়া যাচ্ছিল। আরাধ্যার চোখ ঘুমে জড়িয়ে আসছিল। যদি ঘুম পায় কো শুয়ে পড়ুন, অভিষেক বলল। না, যদি আমি ঘুমিয়ে পড়ি তবে আপনারও ঘুম চলে আসবে, সে উত্তর দিল। অভিষেক হালকা হাসল। ঠিক আছে, তবে কথা বলতে থাকুন। কথাবার্তা ধীরে ধীরে সাধারণ বিষয় থেকে আরও গভীরে গেল। কলেজ, পরিবার, কাজ। আর তারপর হঠাৎ আরাধ্যা চুপ হয়ে গেল। ফোন আবার বাজল। এবার তার বান্ধবী রচনার কল ছিল। তুমি জানো কি? রচনার গলায় দ্বিধা ছিল। করণ আজ বাগদার নয়, বিয়ে করছে। আরাধ্যার হৃৎপিণ্ড যেন থেমে গেল। কি বলছো, সত্যি? আমি নিজে কার্ড দেখেছি। আজ বিকেলে মালা বদল। ফোন কাটতেই গাড়ির ভেতরে এক ভারী নীরবতা নেমে এলো। অভিষেক অনুভব করল যে কিছু একটা বদলে গিয়েছে। সব ঠিক আছে তো? সে জিজ্ঞেস করল। আরাধ্যে জানালার দিকে তাকিয়ে বলল, কিছুই ঠিক নেই। ধীরে ধীরে সে পুরো কথা খুলে বলল। করণের সাথে তার 2 বছরের সম্পর্ক ছিল, প্রতিশ্রুতি, স্বপ্ন, ভবিষ্যতের পরিকল্পনা। আর এখন হঠাৎ সে অন্য কাউকে বিয়ে করছে। হয়তো আমিই বোকা ছিলাম, সে ধরা গলায় বলল। অভিষেক কিছুক্ষণ ভাবল, তারপর বলল, মাঝে মাঝে মানুষ আমাদের সঙ্গ ছাড়ে যাতে আমরা সঠিক মানুষের সাথে দেখা করতে পারি। সঠিক মানুষ? সে বিদ্রূপের হাসিতে কষ্ট লুকিয়ে বলল, হ্যাঁ, এমনটা তো সিনেমায় হয়। না, অভিষেক গম্ভীর স্বরে বলল, জীবনেও হয়, শুধু আমরা বুঝতে পারি না। আরাধ্যার চোখ আবার ভিজে এলো। সে হঠাৎ বলল, আমি ওর সাথে কথা বলতে চাই। করে নিন, অভিষেক শান্ত স্বরে বলল। সে করণের নম্বর মেলাল। কয়েক সেকেন্ড পর কল রিসিভ হল। হ্যাঁ? ওপাশ থেকে এক ঠান্ডা আওয়াজ এলো। শুনেছি তুমি বিয়ে করছ? আরাধ্যা সরাসরি জিজ্ঞেস করল। হ্যাঁ, তো? আমাদের প্রতিশ্রুতিগুলো? আরাধ্যার হাত কাঁপছিল। আমি তোমাকে ছাড়া। ড্রামা করো না। করণ মাঝপথে কথা থামিয়ে দিল। যা করার করো, আমার কিছু যায় আসে না। কল কেটে গেল। গাড়িতে শুধু আরাধ্যার কান্নার শব্দ বাকি রইল। অভিষেক গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল। এমন মানুষের জন্য চোখের জল ফেলবেন না যে আপনার গুরুত্ব বোঝে না। আরাধ্যা প্রথমবার তাকে ভালো করে দেখল। তার মুখে দয়া বা লোক দেখানো কিছু ছিল না, শুধু অকৃত্রিম চিন্তা ছিল। সূর্য পুরোপুরি উঠে গিয়েছিল। তারা এখন উত্তরপ্রদেশের সীমানা পার করে গিয়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নি, অভিষেক বলল। টানা ড্রাইভ করে ক্লান্তি হচ্ছে। একটি ছোট ধাবার কাছে গাড়ি থামানো হলো। একটা ঘর নেওয়া হলো। আরাধ্যা প্রথমেই ইতস্তত করলেও পরিস্থিতি বুঝে শান্ত হল। দুজনে আলাদা বিছানায় শুয়ে পড়ল। 4 ঘণ্টা পরের অ্যালার্ম দেওয়া হলো। সকাল 9টায় অ্যালার্ম বাজল। আরাধ্যা চোখ মেলতেই কয়েক মুহূর্তের জন্য বুঝতেই পারল না সে কোথায় আছে। তারপর সব মনে পড়ে গেল। দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে চা খেল এবং আবার দিল্লির দিকে রওনা দিল। কিন্তু এখন তার মনে শুধু হাসপাতালের চিন্তা ছিল না। দিল্লি পৌঁছানোর পর তাকে দুটো সত্যের মুখোমুখি হতে হতো।
একটি পরিবার আর অন্যটি নিজের ভেঙে যাওয়া সম্পর্কের। বিকেল প্রায় 4টের দিকে গাড়ি দিল্লির সীমানায় ঢুকল। ট্রাফিক বেড়ে গিয়েছিল, হর্নের শব্দ, বাসের ভিড়, লাল বাতির লাইন। কিন্তু আরাধ্যার ধ্যান শুধু এক জায়গায় ছিল, সিটি কেয়ার হাসপাতাল। অভিষেক সরাসরি হাসপাতালের গেটে গাড়ি থামাল। আরাধ্যা সময় নষ্ট না করে ভেতরে দৌড়ে গেল। রিসেপশনে নাম বলে এমার্জেন্সি ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। করিডোরে তার বৌদি চেয়ারে বসেছিলেন, মুখ ক্লান্ত, চোখ ফোলা। তাকে দেখেই তিনি দাঁড়িয়ে পড়লেন। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। দাদা কেমন আছে? মা কেমন আছে? এখন বিপদমুক্ত, বৌদি জানালেন। ডাক্তার বলছেন 2-3 দিনে ঠিক হয়ে যাবেন। আরাধ্যা স্বস্তির নিঃশ্বাস নিল। মনে হলো বুকের ওপর রাখা এক ভারী পাথর সরে গেল। সেই সময় অভিষেকও ভেতরে এলো। সে দূরত্ব বজায় রেখে পরিস্থিতি দেখল। কিছুক্ষণ পর ডাক্তারের সাথে কথা হলো। ভাইয়ের মাথায় সেলাই পড়েছিল, মায়ের হাতে ফ্র্যাকচার হয়েছিল, কিন্তু এখন অবস্থা স্থিতিশীল ছিল। অভিষেক ধীরে ধীরে জিজ্ঞেস করল, কোনো কিছুর দরকার হলে বলুন, আমি এখানেই আছি। আরাধ্যা প্রথমবার হেসে বলল, আপনি এত কিছু করেছেন, এটাই অনেক। সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের সব কাজ শেষ হল। অভিষেক তার চেনা 2 ব্যক্তিকে সেখানেই থাকতে বলে দিল, যাতে রাতে কোনো সাহায্য লাগে। আপনি বাড়ি যান, সে আরাধ্যাকে বলল। বিশ্রামও জরুরি। বৌদিকে সাথে নিয়ে আরাধ্যা ভাড়ার ফ্ল্যাটে পৌঁছাল। ছোট ঘর, সাধারণ আসবাব। রাতে খাবার বানানোর সময় বৌদি ধীরে ধীরে বললেন, তোমাকে একটা কথা বলতে হবে। আরাধ্যা বুঝতে পারল কথাটি কার সম্পর্কে। করণের বিয়ে কাল বিকেলে। বৌদি বললেন, আমাকে অন্য একজন বলল। আরাধ্যার হাত থেমে গেল। আজ নয়, কাল। তার মনে হঠাৎ এক অদ্ভুত চিন্তা এলো। রাতে যখন অভিষেক খোঁজ নিতে এলো, সে সরাসরি বলল, কাল আমার সাথে চলবে? কোথায়? ওর বিয়েতে। অভিষেক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? ওকে দেখাতে চাই যে আমি ভেঙে পড়িনি, আমি একা নই। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর অভিষেক বলল, যদি আমি সাথে যাই তবে কি পরিচয় নিয়ে যাব? আরাধ্যা ধীরে কিন্তু স্পষ্ট শব্দে বলল, আমার স্বামী হয়ে। ঘরে সম্পূর্ণ নিস্তব্ধতা নেমে এলো। এটা শুধু লোক দেখানো হবে, সে তাড়াতাড়ি যোগ করল। কোনো ড্রামা নয়, শুধু ও বুঝতে পারুক যে ও আমাকে হারিয়েছে। অভিষেক কিছুক্ষণ ভাবল, যদি এতে আপনার শান্তি হয় তবে আমি রাজি। তোমাকে যদি শান্তি দেয় তবে আমি তৈরি আছি, সে শান্ত স্বরে বলল। পরের দিন দুপুর নাগাদ হাসপাতাল থেকে খবর এলো যে মা এবং ভাইকে 2 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে। এটি শুনে সবার মুখে স্বস্তি ফিরে এলো। সন্ধ্যা নামতে শুরু করল। আরাধ্যা একটি হালকা গোলাপি রঙের শাড়ি পরল। সাধারণ সাজেও তাকে অনন্য দেখাচ্ছিল। অভিষেক একটি সাধারণ স্যুট পরল। দুজনে গাড়ি নিয়ে অনুষ্ঠানস্থলের দিকে রওনা দিল। হলঘরটি আলোয় ঝলমল করছিল, ঢোলের শব্দ, মেহমানদের ভিড় আর হাসাহাসি। আরাধ্যার বুক দুরু দুরু কাঁপছিল। অভিষেক নিচু স্বরে বলল, ঘাবড়াবেন না, আমি সাথে আছি। দুজনে ভেতরে গেল। মঞ্চে করণ শেরওয়ানি পরে বসেছিল, তার পাশে ছিল কনে। করণের নজর যখনই আরাধ্যার উপর পড়ল, সে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপর তার দৃষ্টি গেল অভিষেকের দিকে, যে আত্মবিশ্বাসের সাথে তার পাশে দাঁড়িয়েছিল। আরাধ্যা কোনো দ্বিধা ছাড়াই হেসে নমস্কার জানাল। অভিনন্দন, সে শান্ত গলায় বলল। করণ কিছুই বলতে পারল না। ইনি আমার স্বামী, সে পরিষ্কার শব্দে বলল। অভিষেকও হাত জোর করল। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হল। করণের মুখের রং বদলে গেল। তুমি তো, সে কিছু বলতে চাইছিল, কিন্তু কথা খুঁজে পেল না। জীবন এগিয়ে গিয়েছে, আরাধ্যা সহজ স্বরে বলল। আর আমি খুশি আছি। তার কথায় এখন আর কোনো কষ্ট ছিল না। কিছুক্ষণ পর দুজনে সেখান থেকে বেরিয়ে এলো। গাড়িতে বসতেই এক দীর্ঘ নীরবতা নেমে এলো। তারপর অভিষেক ধীরে ধীরে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? আরাধ্যা জানালার বাইরে তাকিয়ে বলল, অদ্ভুত, কিন্তু হালকা লাগছে। কেন? কারণ আজ আমি বুঝতে পেরেছি, যাকে আমি হারানোর ভয় পাচ্ছিলাম সে কখনোই আমার ছিল না। অভিষেক হেসে বলল, আর যে তোমার সাথে সারা রাত রাস্তায় চলল? আরাধ্যা তার দিকে তাকাল। কয়েক পল দুজনের চোখাচোখি হল। সেই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু এক নতুন ভরসা। আর হয়তো সেই ভরসাই তাদের সম্পর্কের আসল শুরু হতে চলেছিল। বিয়ে থেকে ফেরার পর দুজনের মধ্যে বড় কোনো কথা হয়নি, কিন্তু এক না বলা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এখন আর কথাবার্তা শুধু আনুষ্ঠানিক ছিল না। হাসপাতালের খবর নেওয়া, ওষুধের ব্যবস্থা, বৌদির দেখাশোনা, সব কাজে অভিষেক না বলতেই পাশে দাঁড়িয়ে থাকত। 2 দিন পর মা এবং ভাইকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো।
বাড়িতে আবার ব্যস্ততা ফিরে এলো। বৌদির সন্তান হওয়ার তারিখও কাছে ছিল, তাই সবাইকে সাবধানে থাকতে হতো। অভিষেক প্রতিদিন আসত না, কিন্তু রোজ ফোন অবশ্যই করত। কখনো ওষুধের কথা জিজ্ঞেস, কখনো ডাক্তারের পরামর্শ নিয়ে। আরাধ্যা এখন তার কণ্ঠস্বর শুনে এক অদ্ভুত শান্তি পেত। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে সে নিজেকেই জিজ্ঞেস করল, এটা কি শুধুই উপকারের সম্পর্ক নাকি অন্য কিছু? ঠিক তখনই তার ফোন বাজল। নিচে আসতে পারবে? অভিষেকের গলা ছিল। সে অবাক হয়ে নিচে গেল। দেখল অভিষেক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, শুধু ভাবলাম দেখা করি, সে সহজভাবে বলল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। তারপর অভিষেক সরাসরি বলল, সেদিন যা হয়েছিল তা আমার কাছে শুধু নাটক ছিল না। আরাধ্যার বুক ধক করে উঠল। মানে যখন আমি তোমাকে ওই অবস্থায় স্টেশনে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম যে তুমি আলাদা, শক্তিশালী এবং সত্যবাদী। আরাধ্যার চোখ নিচু করে ফেলল। কিন্তু আমার অতীত? অভিষেক কথা কেড়ে নিয়ে বলল, অতীত সবারই থাকে। গুরুত্বপূর্ণ হল সেটা অতীতেই পড়ে থাকল নাকি ভবিষ্যৎ হয়ে দাঁড়াল। সেই রাতে কথা অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু দুজনের মন পরিষ্কার হয়ে গিয়েছিল। 15 দিন পর বৌদি একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন। বাড়িতে খুশির কলরব শুরু হল। মা প্রথমবার হেসে বললেন, ভগবান সব ঠিক করে দিয়েছেন। আরাধ্যা যখন সেই ছোট্ট শিশুকে কোলে নিল, তার মনে হল জীবন এক নতুন পাতা খুলে দিয়েছে। সেই সন্ধ্যায় অভিষেক মিষ্টি নিয়ে এলো। কাকা হওয়ার অভিনন্দন, আরাধ্যা মজা করে বলল। অভিষেক হাসল, তুমি যদি বলো তবে সত্যিই হয়ে যাব। এটি মজা ছিল না। দুজনেই বুঝতে পারছিল যে কথা এখন আর শুধু বন্ধুত্বের মধ্যে নেই। কয়েকদিন পর অভিষেক তার বাবা মায়ের সাথে এলো। সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল। বাড়ির লোক প্রথমে অবাক হলেও পরে সন্তুষ্ট হলেন। তারা দেখেছিলেন কঠিন সময়ে কে পাশে দাঁড়িয়েছিল। আরাধ্যা এক রাতে মাকে জিজ্ঞেস করল, আপনার কোনো আপত্তি নেই তো? মা তার হাত ধরলেন। মারে, যে তোর চোখের জল দেখেছে এবং তোকে সামলেছে, সেই তোর জন্য সঠিক। কয়েক সপ্তাহের মধ্যে এক সাধারণ অনুষ্ঠানের আয়োজন করা হল। বেশি ধুমধাম নয়, শুধু কাছের মানুষরা ছিল। যখন 7 পাক হচ্ছিল, আরাধ্যার মনে একটিই চিন্তা ছিল, যদি সেই রাতে ট্রেনটি সময়ে চলে আসত, তবে হয়তো এই পথ কখনোই খুলত না। বিয়ের পর দুজনে দিল্লির একটি ছোট বাড়িতে থাকতে শুরু করল। অভিষেকের প্রপার্টির কাজ ভালোই চলছিল। আরাধ্যাও কাছের একটি স্কুলে চাকরি শুরু করল। সম্পর্কটি লোক দেখানোর ওপর নয়, বরং বোঝাপড়ার ওপর টিকেছিল। একদিন অভিষেক বলল, চলো কোথাও যাই। কোথায়? যেখান থেকে সব শুরু হয়েছিল। আরাধ্যা বুঝে গেল। তারা দুজনে কিছুদিনের জন্য সিহোর গেল। স্টেশন সেই একই ছিল, প্ল্যাটফর্মও একই, কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। জানালার সেই একই কর্মচারী ডিউটিতে ছিল। সে প্রথমে চিনতে পারেনি, তারপর হঠাৎ হাসল। আপনি সেই তো না, সেই রাতের মেয়েটি? আরাধ্যা হেসে বলল, হ্যাঁ, আর ইনি সেই যার সাথে আমি গিয়েছিলাম। কর্মচারীটি স্বস্তির নিঃশ্বাস নিল। আমি ভাবতাম না জানি কি হয়েছে। অভিষেক হেসে বলল, সব ঠিক হয়ে গিয়েছে। সেই রাতে আপনি যদি সত্যিটা না বলতেন, তবে হয়তো আমরা অন্য কোনো পথ ভাবতামই না। কর্মচারীটি মাথা নাড়ল। মাঝে মাঝে বাতিল হওয়া ট্রেনও সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। তিনজনে কিছুক্ষণ চুপ করে থাকল। স্টেশনের ঘড়ি আবার টিকটিক করছিল। আরাধ্যা প্ল্যাটফর্মের দিকে তাকাল এবং মনে মনে ভাবল, সেই রাতের অস্থিরতা, চোখের জল আর ভয় এখন স্মৃতি হয়ে গিয়েছে। কিন্তু সেই স্মৃতি তার পুরো জীবন বদলে দিয়েছিল। এখন সে আর শুধু একজন যাত্রী ছিল না, বরং নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোই জীবনের শেষ নয়, কারণ বিয়ের পরেই জীবনের আসল সফর শুরু হয়। আর আরাধ্যা ও অভিষেকের জীবনেও তাই হয়েছিল। যাই হোক বন্ধুরা, সকালের চা এখন দুজনে একসাথে খেত। আগে যেখানে আরাধ্যা ফোনের আওয়াজে ঘাবড়ে যেত, এখন সেই ফোন সে হেসেই ধরত। ভয়ের জায়গা দখল করেছিল ভরসা। অভিষেকের কাজ বাড়ছিল। সে প্রপার্টি ডিলিংয়ে ব্যস্ত থাকত, কিন্তু রাতের খাবার দুজনে একসাথেই খেত, যত দেরি হোক না কেন। একদিন আরাধ্যা জিজ্ঞেস করল, তুমি সেই রাতে কেন আমাকে বিশ্বাস করেছিলে? অভিষেক কিছুটা ভেবে বলল, কারণ তোমার চোখে ভয় ছিল, চতুরতা নয়। আর যার সত্যিই প্রয়োজন থাকে সে মিথ্যে বলে না। আরাধ্যা কিছুক্ষণ চুপ রইল। তার মনে পড়ল, আগে সে এমন কথা শোনার জন্য আকুল থাকত। সময়ের সাথে সাথে তার ভেতরের কষ্টও কমে গেল। এখন করণের নাম শুনে আর বুক কাঁপে না। সে এক পুরনো অধ্যায় হয়ে গিয়েছে। কয়েক মাস পর ঘরে আরও একটি খুশি এলো। আরাধ্যা জানতে পারল যে সে মা হতে চলেছে। সে যখন এই খবর অভিষেককে দিল, সে কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না। তারপর হঠাৎ তার মুখে এমন হাসি ফুটে উঠল যা আগে কখনো দেখা যায়নি। এখন আমাদের আরও শক্তিশালী হতে হবে, সে গম্ভীর হয়ে বলল। গর্ভকালীন সময়ে অভিষেক প্রতিটি ছোট ছোট জিনিসের খেয়াল রাখল,
ডাক্তারের পরামর্শ, সময়ে ওষুধ, বিশ্রাম, সব কিছু। এক রাতে আরাধ্যা বলল, আগে আমার মনে হতো ভালোবাসা মানে শুধু বড় বড় প্রতিশ্রুতি। অভিষেক জিজ্ঞেস করল, আর এখন? এখন মনে হয় ভালোবাসা মানে দায়িত্ব। সময়ে ধীরে ধীরে কাটতে লাগল। যখন তাদের ঘরে একটি মেয়ে জন্ম নিল, বাড়িতে যেন নতুন আলো এলো। অভিষেক বাচ্চাটিকে কোলে নিয়ে বলল, আমরা একে শেখাব যে জীবনে কখনো ভয় পেয়ে সিদ্ধান্ত নিতে নেই, কিন্তু সঠিক মানুষ চিনতে শেখা অবশ্যই জরুরি। আরাধ্যা হেসে বলল, আর যদি রাস্তা বন্ধ হয়ে যায়, তবে নতুন রাস্তা খুঁজে নিতে হয়। অভিষেক সায় দিল। এখন তাদের জীবন সাধারণ ছিল, কিন্তু সেই সাধারণের মধ্যেই ছিল আসল সুখ। আরাধ্যা প্রায়ই ভাবত, সেই রাতে স্টেশনে সে একা ছিল, ঘাবড়ে গিয়েছিল। আজ তার কাছে একটি পরিবার আছে, একজন সঙ্গী আছে এবং আত্মবিশ্বাস আছে। সে বুঝতে পেরেছিল যে জীবন আমাদের অবশ্যই পরীক্ষা নেয়, কিন্তু প্রতিটি পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য থাকে। এখন আর বাতিল হওয়া ট্রেনের জন্য তার কোনো আক্ষেপ ছিল না, কারণ সে শিখেছিল গন্তব্যে পৌঁছনোর পথ কখনো সোজা হয় না, কিন্তু সঙ্গী যদি সঠিক হয় তবে প্রতিটি মোড় সহজ হয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে জীবনে প্রতিটি দেরিই খারাপ নয়। মাঝে মাঝে যে রাস্তা বন্ধ বলে মনে হয়, সেটিই আমাদের সঠিক দিকে ঘুরিয়ে দেয়। যদি সেই রাতে আরাধ্যার ট্রেন সময়ে আসত, তবে সে হয়তো তার পরিবার পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু সে সেই মানুষটিকে কখনো পেত না যে সত্যিই তাকে সারা জীবন সঙ্গ দেওয়ার মতো ছিল। দুঃখ, ধোঁকা এবং অস্থিরতা এগুলো মুহূর্তের জন্য আমাদের ভেঙে দেয় ঠিকই, কিন্তু আমরা যদি সাহস না হারাই, তবে সেই মুহূর্তগুলোই আমাদের ভাগ্য বদলে দেয়। সঠিক মানুষ সে নয় যে মিষ্টি প্রতিশ্রুতি দেয়, বরং সেই হল সঠিক মানুষ যে কঠিন সময়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু এবার আপনি বলুন, যদি আপনি আরাধ্যার জায়গায় হতেন, তবে কি কোনো অচেনা মানুষের ওপর ভরসা করতেন? আর যদি আপনি অভিষেকের জায়গায় হতেন, তবে কি এত রাতে নিজের গাড়ি নিয়ে কোনো অচেনা মেয়েকে সাহায্য করার সিদ্ধান্ত নিতে পারতেন? আপনার মতামত কমেন্টে লিখুন। আর যদি গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে একে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন সত্য এবং হৃদয় ছোঁয়া গল্প আপনাদের কাছে অনবরত পৌঁছতে থাকে। আবার দেখা হবে নতুন এক গল্পের সাথে।